আজদাহা স্পেশাল পর্ব লিখনিতে সাবিলা সাবি। ভেনাসের আকাশে আজ কোনো সাধারণ ক্যানভাস নয়, এটি হয়ে উঠেছে এক জীবন্ত মহাকাব্য। সূর্যের শেষ রশ্মি যখন দিগন্তের উপরে বিদায় জানাচ্ছিল, ঠিক তখনই ভেনাসের বায়ুমণ্ডলে এক অদ্ভুত প্রতিসরণ ঘটে। আকাশ তখন গাঢ় বেগুনি থেকে ফিরোজা, আর ফিরোজা থেকে অগ্নেয়গিরির লাভার মতো সিঁদুরে লাল রঙে রঞ্জিত হয়। বায়ুমণ্ডলে ভাসমান হীরের গুঁড়োর মতো ধূলিকণাগুলো সেই আলোর নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে থাকে। এলরা প্রাসাদের ওপর আজ কোনো ছাদ নেই, তার বদলে ভেনাসের সবচেয়ে উন্নত হলোগ্রাফিক শিল্ড ব্যবহার করা হয়েছে, যা মহাকাশের নক্ষত্রপুঞ্জকে প্রাসাদের ভেতরে জীবন্ত করে তুলেছে। জ্যাসপার অরিজিন, যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনকুবের এবং ভেনাসের প্রিন্স, সে তার একমাত্র উত্তরাধিকারী জ্যাফিয়নের 12তম জন্মদিনকে এক অবিস্মরণীয় রূপ দিতে চেয়েছে। প্রাসাদ চত্বরে ভেনাসের আধুনিক অ্যান্টি গ্র্যাভিটিক লাইটগুলো বাতাসের উপর স্থির হয়ে আছে, যেখান থেকে ঝর্ণার মতো করে ঝলছে নীলচে অগ্নিলতার আলো। আমন্ত্রিত অতিথিদের জন্য পৃথিবী থেকে আনা হয়েছে বিরল সব পানীয় আর ভেনাসের দুর্লভ ক্রিস্টাল ফ্লাওয়ার দিয়ে তৈরি রাজকীয় সুগন্ধি। 12 বছরের জ্যাফিয়ন যখন রাজকীয় ডাইনিং হলে প্রবেশ করল, তখন তাকে দেখাচ্ছিল মহাজাগতিক কোনো এক রাজপুত্রের মতোই। তার পরনে সূক্ষ্ম ব্ল্যাক সিল্ক আর ভেনাসের ড্রাগন স্কেল দিয়ে তৈরি এক অত্যাধুনিক বর্মদৃশ্য স্যুট, যা একই সাথে আধুনিক, ফ্যাশনেবল এবং রাজকীয়। তার জুতোজোড়া বিশেষভাবে তৈরি করা হয়েছে, সেখানে বসানো হয়েছে ভেনাসের দুষ্প্রাপ্য হীরা। প্রতি পদক্ষেপে সেই হীরাগুলো থেকে ঠিকরে বের হচ্ছে আলো, আর পাথরগুলো বিশেষ কম্পনে তৈরি হচ্ছে এক মৃদু ছন্দময় শব্দ। জ্যাসপার তার ছেলের পাশে দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসল। আজ শুধু রাজপুত্রের জন্মদিন নয়, আজ ভেনাস আর পৃথিবীর সেই সেতুবন্ধনের উৎসব, যা জ্যাসপার নিজের ঐশ্বর্য আর ড্রাগন শক্তি দিয়ে গড়ে তুলেছে। উৎসবের আমেজ যখন মধ্য গগনে, তখনই মূল আকর্ষণ হয়ে দেখা দিল পৃথিবী থেকে আসা বিশেষ অতিথিরা। ড্রাগন রক্ষাকারীদের অভিবাদন গ্রহণ করে প্রাসাদের ভেতরে প্রবেশ করল লিউঝান এবং অ্যাকুয়ারা। জ্যাসপারের এই চাচাতো বোন অ্যাকুয়ারা সব সময় মহিয়সী ছিল, কিন্তু আজ সবার চোখ আটকে গেল তাদের 8 বছরের কন্যা লিও ইয়ানের দিকে। ইয়ানকে আজ অপার্থিব সুন্দর লাগছে। তার চেহারায় বাবা লিউঝানের সেই নিখুঁত চাইনিজ ফেস কাট আর অভিজাত্য ফুটে উঠেছে, কিন্তু তার পিঠ ছাপিয়ে ঢেউ খেলছে মায়ের কাছ থেকে পাওয়া সেই বিরল নীলচে চুল। সবচেয়ে মোহনীয় তার মায়ের কাছ থেকে পাওয়া সেই আকাশি রঙের চোখের মণি, যা ভেনাসের আলোক ছটায় হীরের মতো জ্বলজ্বল করছে। পৃথিবীতে থাকার সময় ইয়ানকে সব সময় সাধারণ সেজে থাকতে হয়। মাথায় স্কার্ফ আর চোখে সাদা ফ্রেমের চশমা পরে সে তার রূপ লুকিয়ে রাখে, কারণ এই রূপ দেখলে যে কেউ মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। আর হবে নাই বা কেন? ইয়ানের মা অ্যাকুয়ারা যে শুধু ভেনাসের শ্রেষ্ঠ সুন্দরী তা নয়, বরং পৃথিবীর বুকেও জিতে নিয়েছেন মিস ইউনিভার্সের মুকুট। সেই জগৎ বিখ্যাত সৌন্দর্যের উত্তরাধিকারী ইয়ানকে আজ স্কার্ফ আর চশমা ছাড়া দেখে উৎসবের সব আলোক ছটা যেন এক মুহূর্তের জন্য ম্লান হয়ে গেল। 12 বছরের জ্যাফিয়ন ততক্ষণে এক বলিষ্ঠ কিশোর। তার কাঁধ চওড়া হয়েছে, চোখে আদিম ড্রাগনের তেজ, কিন্তু ইয়ানকে দেখা মাত্র সে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে পড়ল। তার চোখে তখন রাজ্যের চেয়েও বড় কোনো বিস্ময়। জ্যাফিয়ন সব গম্ভীর্য ভুলে ধীর পায়ে ইয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। তার ড্রাগন সত্তার সব তেজ যেন এই মুহূর্তে এক শান্ত স্নিগ্ধতার রূপ নিল। সে গভীর মুগ্ধতা নিয়ে অস্ফুট স্বরে বলল, অনেক দেরি করে ফেললে ইয়ান, তবে স্কার্ফ আর চশমা ছাড়া তোমাকে বেশ মানিয়েছে। আজ তোমাকে ঠিক ভেনাসের কোনো রাজকুমারীর মতো লাগছে। 8 বছরের ইয়ান লাজুক হেসে তার সেই হীরের মতো জলজলে আকাশে চোখের মণি তুলে তাকালো। পাপা বলছিল ভেনাস নাকি অনেক দূরে, তাই আসতে সময় লেগেছে। হ্যাপি বার্থডে জ্যাফিয়ন। পাশে দাঁড়িয়ে থাকা আলবিরা আর থারিনিয়াসের ছেলে আলরিয়াস, যার বয়স 11 বছর, তখন টিপ্পনি কেটে বলল, আরে জ্যাফিয়ন, ইয়ান আসার পর তো আমাদের অস্তিত্বই ভুলে গেলি। জ্যাসপার ফিওনার কন্যা জ্যাফিয়নের ছোট বোন 4 বছরের রাজকুমারী
জ্যাসপিরা আর এথিরিয়ান সিলভেরার 5 বছরের মেয়ে সিয়ান তখন লিও ইয়ানকে ঘিরে ধরেছে। সিয়ান তো ইয়ানের নীলচে চুল নিয়ে খেলার জন্য রীতিমতো বায়না শুরু করে দিয়েছে। ছোটদের এই খুনসুটি আর বড়দের হাসির মাঝেও জ্যাফিয়নের চোখ তখন জগৎ সংসার ভুলে শুধু ইয়ানের সেই আকাশী চোখের মায়া আটকে আছে। কিশোরের এই প্রথম ভালো লাগার আবেশে সে যেন নিজের অজান্তে ইয়ানকে তার পুরো মহাবিশ্ব বানিয়ে ফেলল। উৎসবের সব থেকে কাঙ্ক্ষিত মুহূর্তটি এলো যখন প্রাসাদের ঠিক মাঝখানে বিশাল হলরুমে কেক কাটার আয়োজন হলো। জাসপার অরিজিনের অভিজাত্য অনুযায়ী কেকটি ছিল এক বিস্ময়কর 5 স্তরের। সেই কেকটি এমনভাবে তৈরি করা হয়েছিল মনে হচ্ছে ভেনাসের একখণ্ড নীল মেঘ প্রাসাদের ভেতরে ভাসছে। কেকের ওপর ভেনাসের ড্রাগন প্রতীকের একটি ছোট্ট হলোগ্রাফিক প্রতিচ্ছবি জ্বলজ্বল করছে। জ্যাফিয়ন যখন কেক কাটার জন্য সামনে এগিয়ে এলো, সে চাইল ইয়ান তার একদম পাশে থাকুক। জ্যাসপার আর ফিওনা মুচকি হেসে জায়গা করে দিল। 12 বছরের জ্যাফিয়ন আর 8 বছরের লিউ ইয়ান যখন পাশাপাশি দাঁড়ালো, উপস্থিত অতিথিদের মাঝে এক গুঞ্জন উঠল। ভেনাসের রাজপুত্র আর পৃথিবীর নীল মায়াবিনীর এই জুটি কোনো প্রাচীন রূপকথার পাতার ছবি হয়ে উঠেছে। জ্যাফিয়ন ছুরিটা হাতে নিয়ে ইয়ানের দিকে তাকিয়ে ইশারা করলো তাকেও হাত রাখার জন্য। ইয়ান অবাক হয়ে বাবার দিকে তাকালো। লিও জান হালকা হেসে সম্মতি দিল। ইয়ানের ছোট্ট নরম হাতটির উপর জ্যাফিয়ন যখন নিজের হাত রাখলো, তখন দুজনের চারপাশ দিয়ে ড্রাগন শক্তির এক মৃদু উষ্ণ আভা বয়ে গেল, যা কেবল তারা দুজনে অনুভব করতে পারল। হর্ষধ্বনি আর ড্রাগনদের গম্ভীর গর্জনের মাঝে কেক কাটা হলো। প্রথম টুকরোটি জ্যাফিয়ন তার মা বাবাকে না খাইয়ে পরম যত্নে ইয়ানের মুখে তুলে দিল। ইয়ান লজ্জায় লাল হয়ে গেল, আর ছোট্ট জ্যাসপিরাও সিয়ান পাশ থেকে হাততালি দিয়ে চেঁচাতে লাগলো। জ্যাসপার তার ছেলের এই বড় হয়ে ওঠার ধরন দেখে গর্বিত বোধ করল, কিন্তু লিও ঝানের বুকের ভেতর কেমন যেন অজানায় কেঁপে উঠল। উৎসবের এই আলোর ঝলকানিতে তখনও কেউ জানতো না যে একদিন পরেই ভেনাসের দেবতা আব্রাহারের একটি কথা এই হাসিগুলোকে চিরতরে মুছে দেবে। সবাই যখন উৎসবে মত্ত, জ্যাসপার কৌশলে ফিওনাকে ভিড় থেকে সরিয়ে তাদের ব্যক্তিগত শয়নকক্ষে নিয়ে এলো। ব্যক্তিগত শয়নকক্ষের ভারী দরজাটা জ্যাসপার বন্ধ করতে বাহিরের উৎসবের কোলাহল এক লহমায় ফিকে হয়ে গেল। সুগন্ধি মোময় করা মায়াবী আলোয় ঘরের পরিবেশ এখন থমথমে আর নেশাতুর হয়ে উঠেছে। জ্যাসপার ফিওনাকে দেওয়ালের সাথে আলতো করে চেপে ধরে তার ঘাড়ের কাছে মুখ গুজে দিল। তার উষ্ণ নিঃশ্বাস ফিওনার ত্বকে এক অবাধ্য শিহরণ জাগিয়ে তুলছে। জ্যাসপার তার গম্ভীর কণ্ঠে ফিসফিস করে বলল, হামিংবার্ড, আজও কি সেই একই রকম সুগন্ধ তোমার শরীরে, নাকি আমার তৃষ্ণাটা প্রতিদিন একটু একটু করে বাড়ছে? ফিওনা লজ্জায় নুয়ে পড়ছিল। সে জ্যাসপারের বুকে ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার বৃথা চেষ্টা করে বলল, প্রিন্স ছাড়ো, সবাই আমাদের খুঁজবে। জ্যাফিয়ন এখন বড় হয়েছে, এখন তো অন্তত সংযত হও। জ্যাসপার এক বাঁকা হাসি দিল। সে পাশে থাকা রূপলি ট্রলি থেকে কেকের বাটিটা হাতে নিয়ে ফিওনার চোখের দিকে তাকালো। তার চোখে এক দুষ্টুমি ভরা স্মৃতি খেলে গেল। সে ফিওনার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে বলল, মনে আছে ফিওনা, 12 বছর আগে আমার জন্মদিনে ঠিক এভাবেই আমি কেক খেয়েছিলাম। সেদিন ওই কেকের ক্রিম তোমার ঠোঁটে লেগেছিল, আর আমি সেটা কিভাবে মুছে দিয়েছিলাম মনে আছে তো? আজ জ্যাফিয়নের জন্মদিনে সেই স্মৃতিটা আবারও একবার ঝালিয়ে নেওয়া যাক। ফিওনা কিছু বলার আগে জ্যাসপার এক টুকরো লাল টকটকে স্ট্রবেরি কেক সাগরে ডুবিয়ে দিল তার ঠোঁট। ফিওনা অনিচ্ছা সত্ত্বেও মুখ খুলতেই জ্যাসপার সেই স্ট্রবেরি তার ঠোঁটের মাঝে পুরে দিল। স্ট্রবেরি মিষ্টি রস ফিওনার ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়তে জ্যাসপার সেটা নিজের ঠোঁট দিয়ে খুব ধারালোভাবে মুছে দিল। এরপর শুরু হলো সেই নিপুণ খেলা। জ্যাসপার তার আঙুলে কিছু একটা সাদা ঠান্ডা ক্রিম নিয়ে ফিওনার শুভ্র গ্রীবাদেশ থেকে শুরু করে বক্ষ উপত্যকার গভীর পর্যন্ত এক কামনা সিক্ত রেখা টেনে দিল। ফিওনা এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেল। হিমশীতল ক্রিমের স্পর্শে তার তনুমন তীর তীর করে কাঁপছে, আর জ্যাসপারের চোখের সেই উন্মত্ত চাহনি তার কম্পনকে এক অন্য মাত্রায় নিয়ে গেল।
জ্যাসপার এবার অতি ধীরে ফিওনার কণ্ঠনালীর কাছে নিজের উত্তপ্ত অধরের পরশ দিল। ক্রিমের সেই মিষ্টি স্বাদ আর ফিওনার গায়ের নিজস্ব মাদকতাময় ঘ্রাণ তাকে দিশেহারা করে তুলছে। সে তার আর্দ্র ওষ্ঠের নিবিড় কারুকাজে অতি মোলায়েমভাবে সেই ক্রিমটুকু মানে যা করার তাই করলো। ফিওনা অস্ফুট সেই আর্তনাদ জ্যাসপারকে আরো দুর্ধর্ষ করে দিল। প্রিন্স, আর পারছি না। ফিওনার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। তার আঙুলগুলো জ্যাসপারের পেশিবহুল পিঠের ওপর গভীর আবেগে নখ বসিয়ে দিল। জ্যাসপারের দৃষ্টি আজ কেবল মুগ্ধতায় সীমাবদ্ধ নয়, সেখানে এক প্রগাঢ় দহনের ইঙ্গিত। সে ফিওনাকে কোলে তুলে নিয়ে মখমলের কোমল শয্যায় শায়িত করল, তার ওপর নিজের কামনার ভর অর্পণ করল। সুগন্ধি মোমের স্ম্লান আলোয় ফিওনার দুগ্ধ শুভ্র শরীরের প্রতিটি ভাঁজ যেন একটি নিষিদ্ধ উপাখ্যানের মতো উন্মোচিত হচ্ছিল। জ্যাসপার তার বলিষ্ঠ হাতে ফিওনার পোশাকের রেশমি আবরণগুলো সরিয়ে দিতে দিতে এক অপূর্ব মোহময়তা কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ল। সে ফিওনার নাভিদেশ থেকে শুরু করে বক্ষ উপত্যকা পর্যন্ত সেই ঠান্ডা ক্রিমের প্রলেপটুকু নিজের আর্দ্র ওষ্ঠপোঠের নিপুণ ছোঁয়ায় অতি মোলায়েমভাবে শুষে নিল। ফিওনার শরীর থেকে নিষ্কৃত এক অবাধ্য হাহাকার জ্যাসপারকে আরো উন্মত্ত করে তুলল। তার আঙুলের নিপুণ ছোঁয়ায় ফিওনার স্নায়ুতে স্নায়ুতে সহস্র ভোল্টের বিদ্যুৎ খেলে যাচ্ছিল। তোমার এই আত্মসমর্পণই আমার শ্রেষ্ঠ উপহার ফিওনা। জ্যাসপার তার গাঢ় স্বরে ফিসফিসিয়ে ফিওনার কানের লতিতে কামড় বসালো। ফিওনার নখগুলো জ্যাসপারের পেশিবহুল পিঠে গভীর দহন চিহ্ন এঁকে দিচ্ছিল। জ্যাসপার তার তপ্ত ওষ্ঠের নিবিড় পরশে ফিওনার শরীরের প্রতিটি ভাঁজে এক অবাধ্য শিহরণ জাগিয়ে তুলছিল। শীতল ক্রিমের স্পর্শ আর জ্যাসপারের শরীরের অগ্নিগিরি সম উত্তাপ মিলেমিশে এক অদ্ভুত রসায়ন তৈরি করল। জ্যাসপার যখন ফিওনার নারীত্বের গভীরে নিজের পুরুষালী প্রচণ্ডতার চূড়ান্ত ছাপ রাখতে চাইল, তখন ফিওনা অস্ফুট আর্তনাদে জ্যাসপারকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। কক্ষের সুগন্ধি মোমগুলো ধীরে ধীরে গলে আসছে, আর সেই নিঃশব্দ প্রহরে কেবল শোনা যাচ্ছিল দুটি হৃৎপিণ্ডের উন্মুক্ত দ্রোহ। জ্যাসপারের পৌর পুরুষের প্রচণ্ডতা আর ফিওনার নারীত্বের স্নিগ্ধতা যখন এক বিন্দুতে মিলিত হলো, তখন সময় থমকে দাঁড়িয়ে এক অমর মহাকাব্যের জন্ম দিল। রেশমি পর্দার আড়ালে তাদের অঙ্গের সেই নিবিড় যুদ্ধ এক সময় শান্ত হলো পরম প্রশান্তিতে, যেখানে ভালোবাসা চরম শিখরে পৌঁছে তারা দুজনে একে অপরের মাঝে বিলীন হয়ে গেল। ভেনাসের সেই রাজকীয় রাত সাক্ষী হতে থাকলো অবিনশ্বর দহনে, যা রাজমুকুটের চেয়েও বেশি দীপ্তিময়। ওদিকে প্রাসাদের বিশাল চত্বরে জ্যাফিয়ন ততক্ষণে তার সুপ্ত তেজ দেখাতে শুরু করেছে। সে ইয়ানের দিকে তাকিয়ে প্রশ্রয়ে হাত বাড়িয়ে দিল। চলো ইয়ান, তোমাকে মেঘের দেশটা দেখিয়ে আনি। 8 বছরের লিউ ইয়ান তার সেই মায়াবী আকাশী চোখে বিস্ময় নিয়ে জ্যাফিয়নের হাত ধরল। জ্যাফিয়ন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো। সাথে সাথে তার শরীরের চারিপাশে এক আলোর বিচ্ছুরণ ঘটল। মুহূর্তের মধ্যে এক বিকট কিন্তু গম্ভীর গর্জনে পুরো প্রাসাদ কেঁপে উঠল। জ্যাফিয়ন রূপ নিল এক মাঝারি বিশালাকায় কালো কুচকুচে ড্রাগনের রূপে, যার গায়ের আঁশগুলো হীরের মতো জ্বলজ্বল করছে। ইয়ান ভয়ে একটু পিছিয়ে যেতে জ্যাফিয়ন তার বিশাল মাথাটা নিচু করে ইয়ানের পায়ের কাছে রাখলো। ইয়ান সাহস করে ড্রাগনের পিঠে চড়ে বসলো। ভেনাসের বাতাসে তার নরম নীলচে চুলগুলো তখন উড়তে শুরু করেছে। শক্ত করে ধরো ইয়ান। জ্যাফিয়নের কণ্ঠস্বর এখন বাতাসের গর্জনের মতোই গম্ভীর। এক ঝটকায় জ্যাফিয়ন আকাশের পানে ডানা মেলে দিল। নিচে দাঁড়িয়ে থাকা 11 বছরের আলরিয়াস হিংসে ভরা চোখে তাকিয়ে চিৎকার করে বলল, আরে আমাদের ফেলে একা ইয়ানকে নিয়েই উড়াল দিলি? এথিরিয়ান তার 5 বছরের মেয়ে শিয়ানকে সামলাতে সামলাতে লিউ ঝানকে বলল, আপনার মেয়ে তো ড্রাগন বশ করে ফেললো ঝান ভাই। জ্যাফিয়ন তো কারোর কথাই শোনে না, অথচ ইয়ানের এক ইশারায় সে আকাশ তোলপাড় করছে। লিউ ঝান একপাশে দাঁড়িয়ে নিজের ব্লেজার ঠিক করতে করতে আকাশের দিকে তাকিয়েছিল। তার সেই প্রখর চাহনিতে এক চিলতে গর্ব আর সতর্কতা। জ্যাফিয়ন ড্রাগন হতে পারে, কিন্তু ইয়ান আমার রক্ত। সে জানে কিভাবে বনদের শান্ত করতে হয়। আকাশের অনেক উঁচুতে যেখানে ভেনাসের শীতল বাতাস বয়, সেখানে ইয়ান তার 2 হাত ছড়িয়ে দিল। জ্যাফিয়ন, ওটা কি আমাদের পৃথিবী? সে দূর দিগন্তের এক নীল বিন্দুর দিকে ইশারা করলো।
ড্রাগন জ্যাফিয়ন আকাশের বুকে এক পাক উড়াল খেল। হ্যাঁ ইয়ান, ওটা তোমার পৃথিবী, কিন্তু আজ থেকে এই ভেনাসের আকাশও তোমার। আমি যেখানে থাকি তোমার এক ডাকে এই কালো ডানাজোড়া নিয়ে হাজির হব। জ্যাফিয়ন আজ প্রথম অনুভব করলো ক্ষমতা কেবল শক্তিতে নয়, ক্ষমতা হলো প্রিয় কাউকে আগলে রাখার সাহসে। রাতের শেষ প্রহরে জ্যাফিয়ন আর ফিওনা যখন বারান্দায় ফিরে এলো, তখন দেখলো ড্রাগন জ্যাফিয়ন আলতো করে ইয়ানকে পিঠ থেকে নামাচ্ছে। ফিওনা জ্যাসপারের কাঁধে মাথা রেখে হাসলো। জ্যাসপার ফিওনার কানে ফিসফিস করে বলল, দেখলে হামিংবার্ড, তোমার ছেলে এই বয়সে তার সঙ্গিনী ঠিক করে ফেলেছে, তাও আবার পাতি সেনাপতির মেয়েকে। ফিওনা তখন বলল, ও শুধু লিওঝান নয়, ও তোমার বোনেরও মেয়ে। আর আমার রাজপুত্রের মতো ছেলে সঠিক পার্টনারই খুঁজে পেয়েছে। ভেনাসের সেই জাদুকরী রাতটি সাক্ষী হয়ে রইল। একদিকে জ্যাসপার ফিওনার অবিনশ্বর প্রেম, অন্যদিকে জ্যাফিয়ন ইয়ানের নতুন এক মহাকাব্যের সূচনা। পরের দিন সকালে ভেনাসের প্রকৃতি এক অপূর্ব শান্তিময় রূপ ধারণ করেছে। ভেনাসের সেই চিরচেনা সুগন্ধি বাগান দিয়ে হাঁটছিল লিওঝান আর অ্যাকোয়ারা। জানের পরনে সাধারণ কিন্তু অভিজাত্যপূর্ণ পোশাক, আর অ্যাকোয়ারাকে তার নীল চুলের ঢেউয়ে ভেনাসের কোনো অপ্সরার মতো লাগছে। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালেন এক দীর্ঘকায় পুরুষ। তার গায়ের জ্যোতি ভেনাসের ভোরের সূর্যকেও হার মানায়। তিনি আর কেউ নন, স্বয়ং ভেনাসের দেবতা আব্রাহার। তার শান্ত গম্ভীর চোখে যেন হাজার বছরের রহস্য। উৎসবের রেশ কাটতে না কাটতেই ভেনাসের বাগান বাড়িতে এক মরণ শীতল স্তব্ধতা নেমে এলো। দেবতা আব্রাহার যখন লিওঝান এবং অ্যাকোয়ারাকে ডেকে প্রাসাদের সেই প্রাচীন গোপন কক্ষে নিয়ে এলেন, তখন বাইরের আনন্দিত ধ্বনি কেবল এক উপহাস মনে হচ্ছিল। জ্যাসপার আর ফিওনাকেও সেখানে উপস্থিত করালেন। কক্ষের পরিবেশ এতটাই থমথমে যে প্রত্যেকের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। দেবতা আব্রাহারের গম্ভীর কণ্ঠস্বর কক্ষের দেওয়ালে প্রতিধ্বনিত হলো, যা কোনো সতর্কতা বাণী নয়, বরং এক আমোঘ দণ্ডদেশের মতো শোনালো। কাল রাতে আমি জ্যাফিয়ন আর ইয়ানকে আকাশে উড়তে দেখেছি। জ্যাফিয়ন বড় হচ্ছে, তার ড্রাগন সত্তা এখন টকবক করছে। কিন্তু লিওঝান, এক পিতার আবেগের বাইরে গিয়ে তুমি কি একবারও তোমার কন্যার শরীরের ডিএনএ বিন্যাস নিয়ে ভেবেছ? লিওঝান ভুরু কুঁচকে তাকালো, তার চোয়াল শক্ত হয়ে এলো। আপনি কি বোঝাতে চাইছেন দেবতা? ইয়ানের শরীরে ড্রাগন বংশের রক্ত বইছে, তার নীল চুল, তার আকাশে চোখই তার প্রমাণ দিচ্ছে। আব্রাহার একটা দীর্ঘশ্বাস ফেললেন, যা মনে হলো মহাকাব্যের এক দীর্ঘশ্বাস। দৃশ্যমান সৌন্দর্য আর জিনগত গঠন এক নয় লিওঝান। জ্যাফিয়ন হলো 100% ড্রাগন রক্ত। সে কোনো বিবর্তন নয়, সে আদিম আগুনের বিশুদ্ধ প্রকাশ। কিন্তু ইয়ান ইয়ান দেখতে হয়তো ড্রাগন বংশের অপ্সরা, কিন্তু জিনগতভাবে সে একজন মানবী। তুমি ভুলে যেও না লিওঝান, তোমার আগের জীবন ড্রাগনের হলেও এই জন্মে তোমার জন্মদাতা পিতামাতা দুজনই ছিলেন মানুষ। তোমার শরীরের কোষগুলো মহাজাগতিক শক্তিতে রূপান্তরিত হলেও তোমার ডিএনএর মূল ভিত্তি ছিল মানবিক। ফলে ইয়ান তোমার কাছ থেকে কোনো ড্রাগন ক্রোমোজোম পায়নি। তিনি একটু থামলেন। কক্ষের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রিতে নেমে গেল। তিনি অ্যাকোরার দিকে তাকিয়ে বললেন, ইয়ান তার শরীরে যে 20 ভাগ ড্রাগন সত্তা পেয়েছে, তা মূলত তার মা অ্যাকোয়ারার ভেনাসীয় উত্তরাধিকার থেকে আসা, কিন্তু বাকি 80 ভাগ মানব রক্ত। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে ইয়ানের কোষ গঠন বা সেলুলার স্ট্রাকচার পুরোপুরি মানুষের মতোই কোমল। অন্যদিকে জ্যাফিয়ন যখন পূর্ণ যুবক হবে, তখন তার ভেতরে যে ড্রাগন শক্তির দহন শুরু হবে, তা হবে কয়েক হাজার নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সমান। দেবতা আরও কঠিন সুরে বললেন, তাদের এই ভালো লাগা যদি ভবিষ্যতে প্রণয়ের রূপ নেয়, তবে সেই মিলনের তেজ হবে ইয়ানের জন্য এক অগ্নি পরীক্ষার মতো। ড্রাগনের সেই প্রচণ্ড অমানবিক চাপ আর তেজস্ক্রিয় তেজ সহ্য করার মতো শারীরিক শক্তিমত্তা ইয়ানের নেই। মানুষের হৃৎপিণ্ড সেই অতি প্রাকৃত স্পন্দন সইতে পারবে না, ইয়ানের ভেতরে দগ্ধ ছাই হয়ে যাবে। জ্যাফিয়ন তাকে ভালোবাসবে ঠিকই, কিন্তু সেই ভালোবাসার আলিঙ্গন হবে ইয়ানের জন্য মরণ ফাঁদ। এই কথাগুলো লিওঝানের কানে গরম সীসার মতো ঢুকলো। তার দুই চোখ এক মুহূর্তের জন্য অকাল মৃত্যুর আতঙ্ক, এক পিতার অসহায়ত্ব খেলে গেল।
তিনি স্তম্ভিত হয়ে বললেন, কি বলছেন? আমার মেয়ে, আমার ছোট্ট ইয়ানকে তবে জ্যাফিয়নের সান্নিধ্যে এলেই ধ্বংস হয়ে যাবে? এই 20 ভাগ সত্তা কি তার বর্মের মতো রক্ষা করবে না? একেবারে আতঙ্কে পাথর হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে এলো। জ্যাসপার আর ফিওনা একে অপরের হাত শক্ত করে ধরল। যে সম্পর্ককে তারা আগামী দিনের সন্ধি মনে করেছিল, দেবতা তাকে এক বায়োলজিক্যাল ডিজাস্টার হিসেবে তুলে ধরলেন। লিওজান ক্রোধ আর আতঙ্কে ফেটে পড়ল, তার শরীরের শিরাগুলো রাগে ফুলে উঠল। আমি এটা হতে দেব না। যদি জেফিয়ন আমার মেয়ের মৃত্যুর কারণ হয়, তবে এই সম্পর্ক তো দূরের কথা, আমি তার ছোঁয়াও আমি স্পর্শ করতে দেব না। আমি আমার একমাত্র সন্তানকে এইভাবে তিলে তিলে করে পুড়ে দেখতে পারি না। আব্রাহার শান্ত গলায় এক চরম সত্য উচ্চারণ করলেন। লিওজান ড্রাগনদের আকর্ষণ কোনো মহাজাগতিক আইন মানে না। জ্যাফিয়ন যখন ইয়ানকে তার রানী হিসেবে বেছে নেবে, তখন বিশ্বের কোনো শক্তি তাকে রুখতে পারবে না। জ্যাফিয়ন জানবেও না যে তার ভালোবাসা ইয়ানকে তিলে তিলে মেরে ফেলছে। ইয়ানকে যদি বাঁচাতে চাও, তবে তার ভেতরের ওই 20 ভাগ ড্রাগন শক্তিকে এমনভাবে অ্যাক্টিভেট করতে হবে যেন তা তার মানুষের শরীরকে হীরক তুল্য শক্ত করে দেয়, না হলে বিচ্ছেদই একমাত্র পথ। লিওজানের চোখ দুটোতে তখন অগ্নিয়গ্নির উত্তপ্ত লাভা। দেবতা আব্রাহার প্রতিটি শব্দ তার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করেছে। যে মেয়েকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, যাকে তিলে তিলে বড় করেছে, আর তাকে কোনো এক আদিম ড্রাগনের শক্তির আগুনের মুখে সে ঠেলে দিতে পারে না। লিওজান সজোরে কক্ষের মাঝখানে দাঁড়িয়ে ঘোষণা করল, ব্যাস, আর এক মুহূর্ত নয়। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছি, ভেনাসের সাথে আমাদের সব সম্পর্ক শেষ। আমার মেয়ে ড্রাগন নয়, সে একজন মানুষ হিসেবে পৃথিবীতে বড় হবে। তার শরীরে থাকা ওই 20 ভাগ ড্রাগন সত্তা আমি এমনভাবে অবদমিত করব যেন সে ভুলেই যায় তার কোনো বিশেষ ক্ষমতা ছিল। একেবারে আর্তনাদ করে উঠল। লিওজান, তুমি কি বলছো? আমি তো ভেনাসেরই মেয়ে। আমি কি তবে আমার বাবার বাড়ি, আমার আত্মীয়দের কাছেও আসবো না? লিওজান ঘুরে দাঁড়িয়ে তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে কঠোর স্বরে বলল, অ্যাকোয়ারা, তুমি এখন আমার স্ত্রী। তোমার পরিচয় আমার সাথে। যদি নিজের মেয়ের ভালো চাও, তবে এখান থেকে বের হও। আমি ইয়ানকে নিয়ে পৃথিবীতে ফিরে যাচ্ছি। ফিওনা দ্রুত এলো, তার চোখে জল। লিওজান, শান্ত হও। জ্যাফিয়ন তো এখনো ছোট, আমরা কোনো না কোনো পথ বের করব। তুমি এই কথা বলছো ফিওনা? লিওজান গর্জে উঠল, ওটা আমার সন্তান, আমি জানি তাকে কিভাবে রক্ষা করতে হয়। আর তোমরা কি অন্ধ? তোমরা কি খেয়াল করনি? 12 বছরের জ্যাফিয়ন তখন সেখানে নেই, কিন্তু তার অবয়ব স্পষ্ট লিওজান কল্পনা করতে পারছে। জ্যাফিয়নের সেই চিরচেনা রূপ আজ যেন এক বিভীষিকায় রূপান্তরিত হয়েছে। সে এখন এক বিশালাকায় কালো ড্রাগন, কিন্তু তার মানব রূপের ছায়া যে লিওজানের চোখে প্রতিফলিত হচ্ছে, তা দেখে লিওজানের রক্ত হিম হয়ে এলো। লিওজান দাঁতের দাঁত চেপে বলল, জ্যাফিয়নের এই কালো ড্রাগন রূপ আর তার মানব অবয়ব কার কথা মনে করিয়ে দেয়? সে অবিকল থেরানের মতো হয়েছে। জ্যাসপারের আগের জন্মের সেই নিষ্ঠুর চেহারা, সেই তীক্ষ্ণ চাউনি আর অহংকারী ভাবভঙ্গিও হুবহু পেয়েছে। তোমরা কি ভুলে গেছো থেরান কে ছিল? পুরো কক্ষে এক হিমশীতল নীরবতা নেমে এলো। জ্যাসপার পাথরের মতো দাঁড়িয়ে রইল। নিজের ছেলের মধ্যে নিজের অতীতের সেই কলঙ্কিত চেহারার প্রতিফলন সে দেখছে, তবে আজ লিওজানের মুখ থেকে শুনতে পেয়ে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। একেবারে কাঁপানো গলায় বলল, তুমি কি বলতে চাইছো লিওজান? জ্যাফিয়ন তো কেবল প্রিন্সের ছেলে। আমি বলতে চাইছি, লিওজান ঘৃণা ভরা দৃষ্টিতে জ্যাসপারের চোখের দিকে তাকিয়ে বলল, থেরান সেই নিষ্ঠুর ড্রাগন ছিল, যে নিজের জন্মদাতা পিতা আর নিজের সৎ মা অ্যাকোয়ারা, তোমার নিজের আপন মাকে যে অবলীলায় হত্যা করেছিল, যে ছিল চরম অহংকারী আর রক্তপিপাসু। জ্যাফিয়ন যখন মানব রূপে হুবহু সেই থেরানের চেহারা পেয়েছে, এমনকি আগুন রূপে সেই থেরানের সত্তা পেয়েছে, তার মানে বড় হওয়ার সাথে সাথে সেই নিষ্ঠুর ব্যক্তিত্ব তার ভেতরে পূর্ণরূপে জেগে উঠবে। ও ভবিষ্যতে সবাইকে ধ্বংস করে দেবে। আমি আমার নিষ্পাপ মেয়েকে ওই দানবের ছায়ার হাতে তুলে দিতে পারি না। জ্যাসপার চোয়াল শক্ত হয়ে এলো। নিজের ছেলের ভেতরে নিজের আগের জন্মের সেই অন্ধকার আর কলঙ্কিত রূপের হুবহু প্রতিচ্ছবির কথা শুনেও কোনো প্রতিবাদ করতে পারল না।
অপমানে আর এক অজানা ভয়ে তার আত্মা কেঁপে উঠল। লিওঝান আর এক মুহূর্ত অপেক্ষা করল না। দেবতা আব্রাহারের সেই কক্ষ থেকে যখন বের হলো, তার প্রতিটি পদক্ষেপে ছিল এক অনড় সংকল্প। দেবতা আব্রাহারের প্রাসাদ থেকে ঝড়ের বেগে রওনা হলো সে এলড্রা প্রাসাদের দিকে। মনে হলো তখন কেবল একটাই চিন্তা, যে কোনো মূল্যে ইয়ানকে এই মরণ ফাঁদ থেকে সরিয়ে নিতে হবে। এলড্রা প্রাসাদের মূল হলো সেখানে যখন পৌঁছালো, উৎসবের রেশ তখন কাটেনি, কিন্তু লিওঝানের রণমূর্তি দেখে চারিপাশ আনন্দ ধ্বনি যেন মুহূর্তেই বিষাদে স্তব্ধ হয়ে গেল। সে দেখলো 8 বছরের ইয়ান এক কোণে দাঁড়িয়ে, জাফিয়ন সেখানে নেই। সে তখন আলড্রিয়াসের সাথে পাল্লা দিয়ে ভেনাসের দুর্গম গিরিখাত থেকে সেই নীল কুয়াশার ফুলটি আনতে গিয়েছে, যা ইয়ান তার কাছে আবদার করেছিল। জাফিয়ন চেয়েছিল যাওয়ার আগে তার প্রিয় সঙ্গিনীকে ভেনাসের শ্রেষ্ঠ উপহারটি দিয়ে চমকে দেবে। লিওঝান এগিয়ে গিয়ে হ্যাচকা টানে ইয়ানের হাত ধরল। ইয়ান চমকে ওঠে, তার বাবার দিকে তাকালো। লিওঝানের কণ্ঠস্বর এমন এক মরণ শীতল কণ্ঠ ছিল যা ইয়ান আগে কখনো শোনেনি। আমরা এক্ষুনি পৃথিবীতে ফিরছি ইয়ান, এক মুহূর্ত নয়, চলো। একবারা কান্নায় ভেঙে পড়ে লিওঝানের হাত টেনে ধরল। লিওঝান, তুমি কি বলছো? জাফিয়ন আমার নিজের রক্ত, আমার ভাইয়ের ছেলে। তুমি তাকে ওইভাবে নিষ্ঠুর দানব বলতে পারো না। সে তো সবেমাত্র শিশু। লিওঝান এক ঝটকা একবারের হাত সরিয়ে দিল। তার চোখে তখন পিতৃত্বের কঠোর শাসন আর অন্ধ ভয়। জাফিয়ন কার রক্ত সেটা দেখার চেয়ে বড় সত্য হলো ও কার ছায়া। আমার কাছে সম্পর্কের চেয়ে আমার মেয়ের প্রাণের দাম বেশি। ও হুবহু সেই নিষ্ঠুর থেরান যার হাতে তোমার মা প্রাণ হারিয়েছিল, আর ষড়যন্ত্রে আমার আর ফিওনার মৃত্যু ঘটেছিল। আমি আমার মেয়েকে ওই ধ্বংসের মুখে ঠেলে দেব না। লিওয়ান বড় বড় চোখে তার বাবার দিকে তাকিয়ে রইল। তার সেই শান্ত আদরের বাবা আজ যেন এক রুদ্র মূর্তি, এক রণক্লান্ত যোদ্ধা, যে নিজের সন্তানকে বাঁচাতে সব সম্পর্ককে তুচ্ছ করছে। ইয়ান বারবার সেই ভিড়ের মাঝে জাফিয়ানকে খুঁজছিল, কিন্তু লিওঝানের হাতের বজ্র মুষ্টি তাকে এক চুল নড়তে দিল না। বাবার সেই টানে ইয়ানের মাথা নিচু করে হাঁটতে বাধ্য হলো, যেন সে অপরাধী, অথচ তার একমাত্র অপরাধ ছিল এক ড্রাগন রাজপুত্রের সাথে বন্ধুত্ব। প্রাসাদের বিশাল ফটকে দাঁড়িয়ে ফিওনা দিশেহারা হয়ে জ্যাসপারের বাহু আঁকড়ে ধরল। প্রিন্স, ওরা চলে যাচ্ছে। লিওজান ভুল বুঝছে, ওদের আটকাও। এভাবে সম্পর্ক এক মুহূর্তে শেষ করে দিও না। জ্যাসপার নড়ল না। তার চোয়াল পাথরের মতো শক্ত, চোখের মণিতে এক অন্ধকার মেঘ জমেছে যা ভেনাসের নীল আকাশকেও হার মানায়। সে শীতল নিস্পৃহ গলায় বলল, যেতে দাও ওদের ফিওনা। আমার নিজের ছেলেকে নিয়ে যে এত বড় অপবাদ দিতে পারে, যে আমার রক্তকে দানবের ছায়া কালিমা লিখতে পড়তে পারে, তার সাথে কথা বলার মতো কোনো শব্দ আমার অভিধানে নেই। আমার ছেলেকে কেউ নিষ্ঠুর অভিশপ্ত সত্তা বললে আমি তা বরদাস্ত করব না। জ্যাসপার ফিওনার দিকে আর না তাকিয়ে গটগট করে প্রাসাদের ভেতরে চলে গেল। তার নিজের ইগো আর পুত্রের প্রতি অপমান ভালোবাসা আজ এক পাহাড় সমান অভিমানে রূপ নিয়েছে। ভেনাসের প্রিন্স আজ একাই তার অভিজাত্যের আড়ালে নিজেকে বন্দি করল। এদিকে লিওঝান আর এক চরম সিদ্ধান্ত নিল। সে ভেনাসে এসেছিল ড্রাগন রূপে, মেঘের বুক চিরে উড়ে, কিন্তু ফেরার সময় সে সেই পথ বেছে নিল না। সে চায় না ইয়ানের মনে বা শরীরে ড্রাগন সত্তার কোনো সামান্য চিহ্ন অবশিষ্ট থাকুক। রাজা ড্রাকনিস পরিস্থিতি বুঝে কোনো তর্কে গেলেন না। তিনি দীর্ঘশ্বাস ফেলে এই আত্মীয়তার করুণ সমাধি দেখলেন। তার আদেশে একটি অত্যাধুনিক স্পেসশিপ প্রস্তুত করা হলো। শিপে ওঠার ঠিক আগ মুহূর্তে ছিল দীর্ঘশ্বাসে ভারী। ইয়ান বারবার তার ছোট্ট ঘাড়টি ঘুরিয়ে সেই মুখটিকে খুঁজছিল, কিন্তু কোথাও জ্যাফিয়ন নাই। একটু আগেই তো জ্যাফিয়ন আলড্রিয়াসের সাথে পাল্লা দিয়ে বের হয়েছিল ইয়ানের প্রিয় সেই দুর্লভ নীল কুয়াশা ফুলটি আনতে। জ্যাফিয়ন কথা দিয়েছিল যাওয়ার আগে সে ইয়ানকে ভেনাসের শ্রেষ্ঠ উপহারটি দিয়ে বিদায় জানাবে। শিপের সিঁড়িতে দাঁড়িয়ে ইয়ান বারবার থমকে যাচ্ছিল। লিওঝান যখন কঠোরভাবে তার হাত ধরে ভেতরে টেনে নিচ্ছিল, ইয়ান অস্ফুট স্বরে ডেকে উঠল, জ্যাফিয়ন, তুমি কোথায়? সিঁড়ি যখন গুটিয়ে নেওয়া হচ্ছিল, ইয়ান তখনও দরজার ফাঁক দিয়ে প্রাসাদের বারান্দা আর বাগানগুলোর দিকে তীক্ষ্ণ চোখে তাকাচ্ছিল। তার আকাশের চোখে জল টলমল করছিল, কিন্তু স্পেসশিপের দরজা বন্ধ হয়ে গেল।
মহাকাশযানের ইঞ্জিনের গর্জন শুরু হতে ভেনাসের মাটি থেকে সেটি বিচ্ছিন্ন হয়ে অনন্ত শূন্যতার দিকে পাড়ি দিল। ঠিক সেই মুহূর্তে প্রাসাদের বিশাল এক পিলারের আড়াল থেকে ধীর পায়ে বের হয়ে এলো জ্যাফিয়ন। তার হাতে ধরা একগুচ্ছ নীল কুয়াশা ফুল, যাতে তখনও ভেনাসের ভোরের শিশির লেগে আছে। জ্যাফিয়নের সেই শান্ত সবুজ বাদামি চোখ দুটো এখন আর নেই। সেখানে ফুটে উঠেছে রক্তবর্ণ দুটি বিষাক্ত মণি। তার সারা শরীরে ড্রাগন সত্তার এক আদিম তেজ। সবচেয়ে ভয়াবহ হলো তার অবয়ব। জ্যাফিয়ন এখন আর কোনো কিশোর নয়। তার চেহারায় হুবহু ফুটে উঠেছে সেই নিষ্ঠুর থেরনের প্রতিচ্ছবি। থেরনের সেই তীক্ষ্ণ চোয়াল, শীতল চাউনি আর রাজকীয় অহংকার এখন জ্যাফিয়নের প্রতিটি ভাঁজে। সে শুনতে পেয়েছে লিউছান তাকে নিষ্ঠুর দানব আর বিপজ্জনক বলেছে। সে দেখেছে তার প্রাণের ইয়ানকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জ্যাফিয়ন আকাশের দিকে তাকিয়ে রইল, যেখানে শিপটি একটি বিন্দুতে পরিণত হয়েছে। তার হাতের মুঠোয় ধরা ফুলগুলো সে পিষে ফেলল না, বরং অত্যন্ত যত্নে বুকের কাছে ধরে রাখল। তার রক্তবর্ণ চোখের কোনো অশ্রু নেই, আছে এক অবিনশ্বর প্রতিজ্ঞা। সে ফিসফিস করে বলল, তুমি ওকে নিয়ে গেলে আঙ্কেল, কিন্তু ওর স্মৃতি থেকে আমাকে মুছতে পারবে না। আমি কোনো থেরনের ছায়া কিনা জানি না, কিন্তু আমি জ্যাফিয়ন। আর জ্যাফিয়ন তার রানীকে মহাবিশ্বের যে কোনো প্রান্ত থেকে ফিরিয়ে আনতে জানে। আজ থেকে আমার প্রতিটি নিঃশ্বাস হবে ওকে ফিরে পাওয়ার ষড়যন্ত্র। আলডিয়াস দূর থেকে জ্যাফিয়নের এই রূপ দেখে শিউরে উঠল। সে বুঝতে পারল, আজ থেকে এক নিষ্পাপ কিশোরের মৃত্যু হলো এবং জন্ম নিল এক অন্যরকম গম্ভীর, নিষ্ঠুর ও শক্তিশালী ড্রাগন প্রিন্সের, যার একমাত্র গন্তব্য এখন মহাবিশ্ব ধ্বংস করা।